চব্বিশের শুরুতে একতরফাভাবে আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করলেও বছরের মাঝামাঝিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পলাতক কিংবা আত্মগোপনে দলটির নেতাকর্মী এদিকে বছরের শেষ দিন গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরতে চায় অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র সংগঠন। অন্যদিকে এই ঘোষণাপত্রকে নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন রাজনৈতিক দল, যারা এখন জোরালো হচ্ছে নির্বাচনের দাবি নিয়ে। এসব নিয়েই ভোটের ট্রেনের ৩৭তম পর্ব, সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। বরাবরের মতো আজও আমাদের এই আলোচনায় যোগ দেবেন একজন অতিথি। তার আগে চলুন দেখে নিই ভোটের মাঠে আজ কোথায় কি আলোচনা হলো। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন নির্বাচন কমিশনার, এবং বিএনপির তারেক রহমান তিনিও কথা বলেছেন। সে বিষয়গুলো আমরা দেখে নিতে চাই। নির্বাচন কমিশন প্রধান এম নাসির উদ্দিন বলেছেন, সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রাখা জরুরি। জুলাই প্রক্লেমেশন নিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেছেন, আগামী সংসদ বৈধতা না দেয়া পর্যন্ত ঘোষণাপত্রের কোনো আইনি ভিত্তি নেই। এদিকে ঘোষণাপত্র নিয়েই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ বলেছেন, জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষকে নতুন স্বপ্ন দেখাবে। 1970 সালে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে 71-এর 25 মার্চ থেকে নিরস্ত্র বাঙালির ওপর যখন পাকিস্তানি সেনাবাহিনী হত্যাযজ্ঞ চালায়, তখন এপ্রিলের 10 তারিখ নির্বাচিত প্রতিনিধিরা প্রবাসী সরকার গঠন করেন, যারা সেদিন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন। এটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের এক ঐতিহাসিক দলিল। মুক্তিযুদ্ধের 53 বছর পর বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ছাত্র জনতা, যে শহীদ মিনার থেকে স্বৈরাচার সরকারের পদত্যাগের দাবিতে এক দফা ঘোষণা হয়, সে শহীদ মিনার থেকে আগামীকাল জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এবার সেই বিষয়ে আমরা আলোচনা করব। ভোটের ট্রেনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান। আলী নাছের খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে শুরুতে জানতে চাই যে গণ অভ্যুত্থানের 5 মাস পেরিয়ে গেছে, 5 মাস পর এই জুলাই গণ অভ্যুত্থানের এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা কি? আসসালামু আলাইকুম। দেখুন, গণ অভ্যুত্থানের স্পিরিট এখনও জাগ্রত রয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে একটি বিপ্লবী চেতনা লুকায়িত থাকে এবং আমরা মনে করছি বিপ্লবটি চলমান। আপনারা জানেন যে অগাস্টের 3 তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম এক দফা ঘোষণা করেন। সেখানে তিনি বলেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত। সেই আহ্বানে বাংলাদেশের আপামর জনসাধারণ 4 তারিখে রাজপথে অবস্থান করে, কারফিউ ভঙ্গ করে, এবং 5 তারিখে দুর্বার প্রতিরোধের কারণে জনগণ যখন রাস্তায় নেমে আসে, তখন পতিত হাসিনা এবং তার সেই সরকারের যারা তারা দেশ ছেড়ে পালিয়ে যায় এবং হাসিনা সরকারের পতন ঘটে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত এই যে নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে, একটি সেকেন্ড রিপাবলিক গড়বার ক্ষেত্রে এবং বাংলাদেশ 2 গড়বার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কনস্টিটিউয়েন্ট পাওয়ার, তাদের যে সার্বভৌম ক্ষমতা সেটি অর্জন করে। তারপরে তাদের সামনে নেশন বিল্ডিংয়ের একটি সম্ভাবনা তৈরি হয় এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে, এবং যে সংস্কারের দাবি ছিল জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানে, সেটি কিন্তু অর্পিত হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর। এবং অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে জনমানুষের যে দাবি, সেটি গত 15 বছরে যারা বিভিন্নভাবে রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করেছেন, গণমাধ্যম কর্মীরা কাজ করেছেন, অধিকার কর্মীরা করেছেন, মানবাধিকার কর্মীরা করেছেন, এদেশের প্রত্যেকটি নাগরিক এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং সবার মধ্যে ফ্যাসিবাদ বিলোপের ক্ষেত্রে একটি জাতীয় ঐক্য ছিল। এই তরুণরা, এই তরুণ নাগরিকরা সেই ঐক্যের কথাই বলছে। এবং জুলাই অগাস্টের যে বিপ্লব সংগঠিত হয়েছে, তার পেছনে মানুষের যে বঞ্চনার গল্পগুলো ছিল, তাদের যে প্রতিরোধের গল্পগুলো ছিল, যেই আত্মত্যাগের গল্পগুলো ছিল, এবং নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, বৈষম্যহীন একটি সমাজ এবং একটি মানবিক রাষ্ট্র গড়বার জন্যে যেই অঙ্গীকার এবং অভিব্যক্তিগুলো ছিল,
সেগুলোই কিন্তু বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা অপরাপর ফেসিবাদ বিরোধী সক্রিয় রাজনৈতিক দলগুলো। আমরা দেখেছি যে 3 তারিখের ঘোষণার পরে একটি লিখিত আপনার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তো পঠিত হয়নি, কিন্তু মানুষের মুখে মুখে, গণমানুষের মুখে মুখে, ছাত্র এবং জনতার মুখে মুখে সেটি কিন্তু আমরা প্রতিফলন দেখেছি, সেটি গ্রাফিতিতে দেখেছি যে দেশটা কারো বাপার না, দেশটা আমাদের সবার। এবং আমরা এও স্লোগান দেখেছি আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এবং বাংলাদেশ নতুন করে তৈরি করার ক্ষেত্রে, বাংলাদেশ পুনর্গঠনের ক্ষেত্রে, মেরামতের প্রশ্নে নানান স্লোগান দেখেছি। বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবার স্লোগান দেখেছি। মানুষের মর্যাদা, সামাজিক সুবিচারের জন্যে আমরা সেখানে স্লোগান দেখতে পেয়েছি। এই যে মানুষের আকাঙ্ক্ষা, যেখানে ইকোনমিক জাস্টিস থাকবে, মানুষের মানবাধিকার থাকবে, নিরাপত্তার অধিকার থাকবে, মৌলিক অধিকারগুলো সুরক্ষিত থাকবে, এগুলো সবগুলো সন্নিবেশিত করে একটি নতুন সংবিধান আসবে, যে নতুন সংবিধান নতুন বাংলাদেশের কথা বলবে, সেকেন্ড রিপাবলিকের কথা বলবে, জুলাই গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার কথা বলবে। তাই এই যে 31 ডিসেম্বর যেটি ঘোষিত হতে যাচ্ছে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে মূলত বাংলাদেশের সার্বভৌম জনগণের আকাঙ্ক্ষার কথা থাকবে। সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে যেই দলিলটি শহীদ মিনারে পঠিত হবে, সেই দলিলটি একটি আলোকবর্তিকা আকারে বা একটা গার্ডিং স্টার আকারে কাজ করবে। এর আইনি আপনি স্ট্যাটাসের নতুন সংবিধানের কথা বলছেন, আমরা নতুন সংবিধানে এটি নিয়ে বিতর্ক আছে, অনেকেই অনেক রকম কথা বলছেন, আমরা সে বিষয়ে আবার আলোচনা করব। তার আগে একটা নিচ্ছি বিরতি, ভোটের ট্রেনে এখন একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনে আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক অ্যাডভোকেট আলী নাসির খান। আপনার সঙ্গে আলাপ করছিলেন, আপনি বলছিলেন নতুন সংবিধানের কথা, কিন্তু একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন যে পুরাতন বা ৭২-এর সংবিধানকে কবর দেওয়ার সঙ্গে তারা মেনে নিতে পারছেন না। এই বিষয়টি আসলে সেই ৭২-এর সংবিধানকে কবর দেওয়ার কথা বলছেন, এবং একই সঙ্গে সেখানে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা জড়িত, এবং একই সঙ্গে আপনারা কি নতুন সংবিধানের কথা বলছেন বা যে ঘোষণাপত্রের কথা বলছেন, এটা কি আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এই ঘোষণাপত্র দিতে যাচ্ছেন, নাকি শুধুমাত্র জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একক বা দলীয় ঘোষণাপত্র হবে এটা? দেখুন, উদ্যোগটার কথা বললে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সামনে থেকে এটি আয়োজন করছেন, কিন্তু এটি আয়োজন করছে মূলত গণ অভ্যুত্থানের সক্রিয় সকল নাগরিকবৃন্দ এবং সকল স্টেক হোল্ডাররা। সেক্ষেত্রে ক্রিয়াশীল যত বড় রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, নাগরিক সংগঠনগুলো রয়েছে, পেশাজীবীরা রয়েছে, সবাই এর সাথে যুক্ত। এবং ছাত্রবন্ধুদের তরফ থেকে সবার সাথেই আপনার আলাপ করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটি এটির উদ্যোগ নিচ্ছে না, আপনার এটির সাথে মোটা দেখে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তার কারণ তারা হচ্ছে গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বা সে প্ল্যাটফর্ম। কিন্তু এর সাথে সকল রাজনৈতিক দলসহ স্টেক হোল্ডাররা যুক্ত রয়েছেন। যে নতুন সংবিধানের আলাপে এসছে, আমরা বলছি, আমরা মনে করছি যে আমাদের কলোনিয়ালিজমের বিরুদ্ধে যে স্ট্রাগল ছিল 1947-এ, যে আমাদের প্রথম দফা বিজয়, এবং আমরা তখন যে একটি রাষ্ট্র পেয়েছিলাম, এবং সেই রাষ্ট্র যখন ব্যর্থ হয় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লাখ শহীদের এবং 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে, অসংখ্য আমাদের নাগরিকদের পঙ্গুত্বের বিনিময়ে আমরা যে দেশ অর্জন করেছি, যে প্রথম রিপাবলিক, সেই ইতিহাসের স্বীকৃতি অবশ্যই থাকবে, এবং সেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আলোকে যে রাষ্ট্র পরিগঠনের সূচনা হয়েছিল সেটিও তেমন থাকবে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের স্পিরিটটি থাকবে। 1/11 থেকে বেরোয় আসা যে মানুষের সংগ্রাম সেটি থাকবে। এবং গত 15 বছরে ফ্যাসিস্ট আমলে বাংলাদেশের যে যত বেসিক ইনস্টিটিউশন ধ্বংস করে দেওয়া হয়েছে, নাগরিকদের উপর গুম খুন যে চাপানো হয়েছে, এবং মানবাধিকার যেভাবে লঙ্ঘন করা হয়েছে, এবং শাপলা চত্বরের মতো গণহত্যা হয়েছে, বিডিআরের গণহত্যা হয়েছে, মানি লন্ডারিংয়ের মতো ঘটনা ঘটে, এবং বাংলাদেশ থেকে লুটপাট করে সমস্ত অর্থ বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো। এই যে আমাদের দীর্ঘ সংগ্রাম, এই সংগ্রামের সমস্ত গল্পগুলোই থাকবে। এবং সেই সাথে 2024-এ হাসিনাকে উৎখাত করা এবং দিল্লিকে পরাস্ত করার যে গল্প, যে 2000 শহীদান ভাই বোনদের আত্মত্যাগের গল্প, এবং 50,000-এর মতো আমাদের বাংলাদেশের নাগরিকদের পঙ্গুত্বের গল্প, এবং 1,000-এর মতো
ভাই বোনদের দৃষ্টিশক্তি হারানোর গল্প, মানুষের ত্যাগের গল্প, স্বপ্নের গল্প, আকাঙ্ক্ষার গল্প, নতুন বাংলাদেশের গল্প, একটি বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র গঠন করবার গল্প থাকবে। এবং আপনারা জানবেন এই ঘোষণাপত্র যখন গণমানুষের পক্ষ থেকে 31 ডিসেম্বরে পড়া হবে, আমি আবারও বলছি এটি গাইডিং স্টার হিসাবে যারা সংবিধান সংস্কার কমিশনে রয়েছেন তাদেরকে প্রভাবিত করবে এবং ভবিষ্যতে যে গণপরিষদটি নির্বাচিত হবে এই সংবিধানকে পাশ করাবার জন্য তাদেরকে দারুণভাবে প্রভাবিত করবে। গণপরিষদ বিতর্কের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে আসবে। আমরা বিশ্বাস করি এই ঘোষণাপত্র নতুন সংবিধানের প্রস্তাবনায় বা প্রিএম্বলে এটি যুক্ত থাকবে। তাহলে এই জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট এবং আমাদের যে প্রথম রিপাবলিক, আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র যেটি 1971 সালে 10 এপ্রিল পঠিত হয়েছে মুজিবনগরে, সেটি এবং এটির একটি ধারাবাহিকতা এবং ঐতিহাসিক একটা সন্ধি হবে এর মধ্য দিয়ে। যে সন্ধি হবে আপনি বলছেন, এবং এর সঙ্গে নতুন সংবিধানের কি থাকবে বা ঘোষণাপত্র কি থাকবে সেটি বলছেন। আমরা আলাপ করছি জুলাই ঘোষণাপত্র নিয়ে। আমরা কথা বলছিলাম জুলাই ঘোষণাপত্রে কি থাকছে সে বিষয়টি আপনি বলছিলেন, কিন্তু এই জুলাই ঘোষণাপত্র যদি হয় তাহলে আপনারা কি 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন? আর সেটি রাজনৈতিক দলগুলো আপনাদের সঙ্গে কতটা একমত? জি, আমি আবারও আপনার কাছে জানতে চাই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা যে গণ অভ্যুত্থানে যুক্ত হয়েছিলেন, সকল অংশ সকল পক্ষের সাথে সেই বন্ধুগুলোকে আপনাদের সাথে আছে? আগামীকালের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের সঙ্গে কি সবাইকে পাবেন এবং এই ঘোষণাপত্রের বিষয়ে তাদের সঙ্গে কি আলাপ আলোচনা করেছেন? আচ্ছা, দেখুন, একটি কন্টিনিউয়াস আলাপ আলোচনা কিন্তু চলছে জুলাই বিপ্লবের স্পিরিটের ব্যাপারে। এই ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলো জানে, বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কিন্তু বারংবার বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই বিপ্লবের স্পিরিট এবং জনগণের সরকার, জনগণের আকাঙ্ক্ষা এবং এই তরুণদের রাজনীতি সবগুলোকে তারা অ্যাকসেপ্ট করে। এটি একেবারে সবার কাছে স্পষ্ট এবং ছাত্রবন্ধুদের পক্ষ থেকে, তরুণ নাগরিকদের পক্ষ থেকে সে বার্তা কিন্তু পৌঁছানো হয়েছে, তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে এবং আলাপ আলোচনা চলছে। এবং 31 ডিসেম্বর আমরা ধারণা করছি তরুণ নাগরিক হিসাবে, একজন ব্যক্তি হিসাবে এবং অভ্যুত্থানে অংশ নেওয়া একজন ব্যক্তি হিসাবে, যে সেখানে লাখো মানুষের সমাগম ঘটবে। বাংলাদেশের যত শ্রেণী পেশার মানুষ আছেন তারা প্রত্যেকে যুক্ত হবেন। আমরা দেখেছি জুলাই অগাস্টের অভ্যুত্থানের পরে এই বিপ্লবীর স্পিরিটের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের দাবি ছিল যে একটি বিপ্লবের ইশতেহার পঠিত হোক। আমরা প্রতিনিয়ত নাগরিক সংগঠন থেকে শুনেছি, রাজনৈতিক দল থেকে শুনেছি, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টদের থেকে শুনেছি, গণমানুষ থেকে শুনেছি। আমরা যখন মাঠ সংগঠনে কাজ করতে গিয়েছি তখন দেখেছি বাংলাদেশের মানুষের মধ্যে নতুনভাবে একটি জাগরণ ঘটেছে। আমরা মনে করি 31 ডিসেম্বর রাজধানীর মানুষ সহ সমস্ত বাংলাদেশের মানুষ এখানে জড়ো হবেন এবং একটি জাতির জীবনে, একটি জাতির ভাগ্যে খুব কম সুযোগ ঘটে। ফরাসি দেশের ক্ষেত্রে 5 বার ঘটেছে, কোনো স্বাধীন দেশের ক্ষেত্রে 1 বার ঘটে। বাংলাদেশে এটি দ্বিতীয়বারের মতো একটি ঐতিহাসিক ঘটনা। আমরা বাংলাদেশের মানুষের সাক্ষী হতে যাব এবং জুলাই বিপ্লবের ইশতেহার বা ঘোষণাপত্র সেখানে পঠিত হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে বিনির্মাণের ক্ষেত্রে এটি একটি গাইডিং স্টার হিসেবে কাজ করবে এবং এর আলোকে তারুণ্য নির্ভর যে বাংলাদেশ, আমাদের বৈষম্যহীন যে বাংলাদেশ এবং আমাদের প্রত্যেক নাগরিকদের সমান মর্যাদার যে বাংলাদেশ সেটি নিশ্চিত হবে। আমরা শুনবো আপনার কাছে আরও। আপনি বলছিলেন এই আগামীর বাংলাদেশের রূপরেখা এবং সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেবে। আমরা এই মুহূর্তে নিচ্ছি একটা বিরতি, ভোটের ট্রেনের সঙ্গে থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। দেখছেন ভোটের ট্রেন। আমরা আলাপ করছিলাম জুলাই অভ্যুত্থানের এবং ঘোষণাপত্রের বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন নাগরিক কমিটির সদস্য। আপনার কাছে জানতে চাই যে আজকে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন চট্টগ্রামে, যেখানে বলেছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ যদি না হয় তাহলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে। আসলে আওয়ামী লীগকে কি আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে? কি মনে হয়, আপনি কিভাবে দেখছেন সেটাকে? শোনেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের সুপিরিয়র যারা রয়েছে, পতিত শেখ হাসিনা সহ তার মন্ত্রী সদস্য এবং তার দল এবং 14 দলীয় জোটের নেতাদের, কর্মীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং
একটি সামাজিক সাংস্কৃতিকভাবে আগাবে। একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার জন্যে এটিকে একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে তাদের ব্যাপারে ফয়সালা হতে হবে এবং একটি সামাজিক সাংস্কৃতিক একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যেতে হবে। এবং আমরা দাবি করেছি, রাজনৈতিক সংগঠনগুলো দাবি করেছে, এটি গণমানুষের দাবি, যেহেতু 3টি জাতীয় নির্বাচনকে আওয়ামী লীগ ভুলণ্ঠিত করেছে, স্বভাবতই আগামী 3টি জাতীয় নির্বাচন থেকে তাদেরকে নিবৃত রাখতে হবে। এবং যদি তারা এই গণহত্যার দায়ে তাদের নেতারা দণ্ডিত হয়, জি, আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এবং নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বলছিলেন। হ্যালো, তারা কি আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিলে সেটা আপনারা কিভাবে দেখছেন? সেই আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়ে আপনাদের মতামত কি? দেখুন, গণহত্যার বিচার শুরু হয়েছে, আমি যেটা বলেছি, যদি দণ্ডিত হয় নিশ্চিতভাবে হবে গণহত্যার দায়ে তাদের নেতা এবং কর্মীরা, এবং এই দলটি সর্বতোভাবে এখানে যুক্ত হয়েছে এবং স্টেট অ্যাপারেটসকে এখানে যুক্ত করেছে। এবং আমরা বলছি যে এই নিষিদ্ধকরণের প্রক্রিয়াটি জনগণ সিদ্ধান্ত নেবে এবং সামাজিক সাংস্কৃতিকভাবে এটির ফয়সালা হবে। এবং সামাজিক সাংস্কৃতিকভাবে আমরা বিশ্বাস করি গণমানুষের পক্ষ থেকে রায় আসবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে। কারণ পৃথিবীতে কোথাও কোনো ফ্যাসিস্ট শক্তি, কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক সংগঠন রাজনীতি করবার অধিকার পায় না। নাজি পার্টির ক্ষেত্রে হয়েছে, আপনার জার্মানিতে সেটি নিষিদ্ধ হয়েছে, তারা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পায়নি। আমরা ইতালির ফ্যাসিস্ট দলকেও দেখেছি, মুসোলিনি যেখানে ফ্যাসিবাদ কায়েম করেছেন সেখানে এই ফ্যাসিস্ট দলের কোনো অস্তিত্বই নেই। পৃথিবীর প্রত্যেকটি দেশে দেশে হয়েছে। সাউথ আফ্রিকাতে অ্যাপার্থেড স্টেট কায়েম করেছে যে দল, সে দল রাজনীতি করার সুযোগ পায়নি। সেটি ক্যাম্বোডিয়া থেকে শুরু করে যেসব দেশে এই স্বৈরশাসন কায়েম করা হয়েছে, গণহত্যা হয়েছে, গণহত্যার সাথে জড়িত কোনো দল রাজনীতি করার সুযোগ পায়নি। বাংলাদেশে আওয়ামী লীগের হাতে গণহত্যার রক্তের দাগ, এই গণহত্যা। ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন আওয়ামী লীগের হাতে রক্তের দাগ এবং এই আওয়ামী লীগের বিরুদ্ধেই মাঠে নেমেছিল সাধারণ ছাত্র জনতা। এবার জানাবো সংসদীয় আসনের পরিক্রমা। এবারের পর্বে থাকছে 37 নম্বর সংসদীয় আসন বগুড়া 2। বগুড়া 2 আসনটি মূলত বগুড়ার শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই সংসদীয় আসনের জনসংখ্যা মোট 3,78,700 জন, মোট ভোটার সংখ্যা 2,96,413 জন এবং মোট পুরুষ ভোটার 1,47,791 জন, নারী ভোটার 1,48,622 জন। এই ছিল ভোটের মাঠের আলাপ আলোচনা। শেষ করছি ভোটের ট্রেনের আজকের পর্ব। কাল আবারও দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন বিষয়ে। ততক্ষণ শুভকামনা সবাইকে। ভোটের ট্রেন দেখার জন্য ধন্যবাদ।